আমি তো নিজেও দেখেছি যেভাবে ধস নামে, এবং মানে আমি দুটো ধস জীবনে দেখেছি সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে মালদা মুর্শিদাবাদের আমি ভাঙন দেখেছি, ধস আর বামফ্রন্টের ধস আর বামফ্রন্টের ধস জানতাম আমি এই জন্যই না, জানো তো, মানে সবাই বলে যে তুমি অনেকটা অনিল বিশ্বাসের মতো। তার কারণ হচ্ছে অনিল বাবুকে আমরা প্রশ্ন করার আগে উত্তরটা বলে দিই। কিন্তু গঙ্গার জানো তো সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গানেও আছে এটা, ভাঙনের একটা বাস্তবতা যে গঙ্গা কিন্তু যখন একদিক ভাঙে তখন কিন্তু একদিক গড়ে। তেমন তুমি বামপন্থীতে যেমন ধস দেখেছো, ধস হচ্ছে মানে কিন্তু জানবে কোথাও না কোথাও পুনর্নির্মাণও হচ্ছে। এটা গঙ্গার ক্ষেত্রেও সত্যি, এটা বাম শক্তির ক্ষেত্রে, এটা বামপন্থীদের ক্ষেত্রেও সত্যি। বাহ, অবশ্যই এটা ভবিষ্যতে দেখবো। 2026 সালে সিপিএম ক্ষমতায় আসছে, মানুষ ঠিক করবেন। তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমি যদি জিজ্ঞেস করো, অত্যন্ত কঠিন লড়াই। হলে সেটা একটা পৃথিবীর মানে কি বলবো, মানে পৃথিবীতে তোলপাড় পড়ে যাবে যে একটা দল শূন্য থেকে পাওয়ারে চলে আসলো। আবার এটাও ঘটনা যে এরকম প্রেসিডেন্টস আছে আমাদের দেশে, একদম নেই তা নয়। হ্যাঁ, ধরো সেই যদিও মাঝখানে একটা কয়েক মানে অস্থায়ী একটা গভর্নমেন্ট হলো, কিন্তু ধরো আপেরও তো ক্ষমতায় আসা কার্য তো সেরকমই। ধরো পাঞ্জাবে তো আপ সেভাবেই এলো, আগের ভোটে ছিলই না, পরের ভোটে পাওয়ারে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ওই সেকেন্ড লার্জেস্ট পার্টি হলেন হয়ে, না বলতে থার্ড লার্জেস্ট পার্টি হলেন হয়ে, কংগ্রেসের সমর্থনে সরকারে করলেন। কয়েকদিনের মধ্যে আবার ভোট হলো, 70টার মধ্যে 67টা সিট জিতলেন। বাট ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তবে এইটুকু আমরা বলতে পারি যে মানুষ যদি মনে করেন তাহলে অসম্ভব নয়। একটা ঘটনা, পশ্চিমবাংলায় মানুষ আমাদেরকে চেনেন, জানেন, আমাদের সম্পর্কে একটা ধারণা আছে, আমাদের প্রতি অনেকের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু বেসিক্যালি আমরা যে চোর ডাকাত নই এইটুকু মানুষ জানেন। গণতন্ত্রের যে বেসিক কতগুলো ইনস্টিটিউশন আছে তার প্রতি আমাদের, দেখো আমাদেরও ভুল ত্রুটি দোষ সবই আছে, সবই হয়েছে, কিন্তু গণতন্ত্রের বেসিক কতগুলো ইনস্টিটিউশনের প্রতি আমাদের একটা সম্মান আছে, শ্রদ্ধা আছে, সেইটা মানুষ জানেন। এলাকায় এলাকায় আমাদের সংগঠন আছে, আমাদের একটা, এবং আমাদের পার্টির বাইরেও পশ্চিমবাংলার একটা বড় অংশের মানুষ আছেন যারা কিনা বামপন্থী। তারা হয়তো সিপিআইএমের প্রতি কিছু প্রশ্নে ক্রিটিক্যাল, কিন্তু তারা বামপন্থী। সুতরাং আমাদের সেই একটা সামাজিক ভিত্তি রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কতগুলো লক্ষ্য রয়েছে, কতগুলো পরিকল্পনা রয়েছে যেগুলো আমরা করতে চাই, তার একটা মানে সুযোগ আমরা চাই মানুষের কাছে। সেইটা যদি মানুষ আমাদেরকে দায়িত্ব দেন, খুবই শক্ত, কিন্তু মানুষ মনে করলে আবার অসম্ভব নয়। রাতের বেলায় শুয়ে শুয়ে মনে হয় না আর কবে আসবে? না, সে দিনের বেলাও মনে হয়, রাতের বেলা কেন? কেন সিপিএম পারছে না কেন? এটা তুমি বলো, আমি তো ভেতর থেকে দেখছি। না, আচ্ছা, সিপিএম কি কোথাও একটা এলিট ক্লাসে বিশ্বাস করে? না, আমি মার্কস এঙ্গেলস করে না। যদি আমাদের কোনো কথায় বার্তায় আচার আচরণে সেটা মনে হয় থাকে আমাদের সম্পর্কে, যেটা কিনা কিছু ক্ষেত্রে আমি এগ্রি করবো, আমাদেরই অনেকের অনেক ভুল ত্রুটি অনেক কিছুর জন্য হয়তো কিছু ক্ষেত্রে মনে হয়েছে, সেইটা আমাদের ব্যর্থতা বা সেটা আমাদের দুর্বলতা, কিন্তু করে না। বরং সিপিআইএম ওই এলিটিজমে বিশ্বাস করে না বলেই সিপিআইএমকে অনেক আক্রমণ ফেস করতে হয়, যেটা কিনা আমরা যদি একটু মানে এলিট অংশের সাথে একটু মানে পাওনাগন্ডা সম্পর্কটা ফাইনালাইজ করে নিতে পারতাম, তাহলে হয়তো আমাদেরকে অনেক অ্যাট্রসিটি ফেস করতে হতো না হয়তো। না, কিন্তু কোথাও মনে হয় না, আমি মার্কস এঙ্গেলসের কথা বলছি না, কিন্তু আমি ভারতবর্ষের সিপিএম এর কথা বলছি। হ্যাঁ, এটা ঠিক, যাকে তোমরা কাকাবাবু বলো, অর্থাৎ মুজফ্ফর আহমেদ এবং সেই সময়ের মানুষজন, তাদের কথা আমি ছেড়ে দিলাম, আমি এম.এন. রায়ের কথাও ছেড়ে দিলাম, কিন্তু আমি বলি যে সীতারাম ইয়েচুরি বা প্রকাশ কারাত বা জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য, এদের প্রত্যেকের তো একটা জিনিস, একটা ব্যক্তিত্ব ছিল এবং তা খুব সপ্রতিভ। পরবর্তী জেনারেশনে আমরা দেখলাম, আমি তোমাদের জেনারেশনে বলি, ধরো তুমি, সৃজন, আরও যারা রয়েছো, এবং অবশ্যই সেখানে দীপশিতা, মীনাক্ষী, তোমাদের সবার কথা বলবো, তোমাদের কথাবার্তার মধ্যে বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার রয়েছে এবং তোমাদের কথাবার্তা মানুষের মনে হৃদয়ে গ্রাহ্য হয়। কোথাও কি মনে হয় না যে সিপিএমে এইগুলো খুব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? দেখো, সীতারাম ইয়েচুরি আর দেবলীনা হেমব্রম একই সঙ্গে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন ব্রিগেডে। কবির সুমন গানে লিখেছিলেন না যে আমি চাই সাঁওতালদার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। আমরা রাষ্ট্রপুঞ্জে বলানোর ব্যবস্থা করতে পারিনি, কিন্তু সাঁওতালি ভাষায় ব্রিগেডের মাঠে বক্তৃতা, ওটা কিন্তু তৃণমূল বা বিজেপি বা কংগ্রেসের সমাবেশ থেকে হয়নি, বামপন্থীদের সমাবেশ থেকেই হয়েছে। ওই জেএনইউ সীতারাম ইয়েচুরি এবং বাঁকুড়ার গ্রামের একদম সাঁওতাল পরিবার থেকে আসা দেবলীনা হেমব্রমকে সমমর্যাদায় একই মঞ্চে কিন্তু কমিউনিস্ট পার্টি লাল পতাকাই এনেছে। কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করা মোহাম্মদ সেলিম আর হুগলিতে ক্ষেতমজুরের পরিবারের একটি মেয়ে বন্যা টুডু, তারা একসঙ্গে বক্তৃতা করলেন। এটা কিন্তু লাল ঝান্ডার সমাবেশেই হয়েছে। তবে হ্যাঁ, এটা আমি বলবো যে আমি বা সৃজনী খালি কি দীপশিতা
মানেই খালি সিপিআইএম নয়, কি মীনাক্ষী মানেই সিপিআইএম নয়। এখানে কতগুলো ব্যাপার আছে তো, জানো তো। একটা আমি তোমায় বলছি, আমি তোমার কথাটাকে কিছুটা অ্যাকসেপ্ট করেই বলছি, আসলে মানুষ যাদেরকে চেনে বলতে কি বোঝায়, মানে ধরো টিভিতে যাদেরকে দেখেছে, মিডিয়ায় যাদেরকে দেখেছে। এবার একটা ব্যাপার কি মনে করো, ধরো এই যে টেলিভিশন চ্যানেল, তোমার আর প্লাসের স্টুডিও হচ্ছে কলকাতায় পার্ক স্ট্রিটে, কি বিভিন্ন আরও চ্যানেলের স্টুডিও তুমি কম বেশি জানো, কলকাতায় সেক্টর 5-এ ইত্যাদি। এবার টেলিভিশনে সন্ধ্যেবেলা ডিবেটে কারা থাকবে, যে কলকাতা বা একদম কলকাতা লাগোয়া অঞ্চল, যেখান থেকে স্টুডিও 1 ঘন্টা 1 ঘন্টায় তোমরা গাড়ি পাঠিয়ে আনতে পারবে, দিয়ে আসতে পারবে, তারাই থাকে। এটা আমি কিন্তু সিপিআইএম বলে বলছি না, সব দলের ক্ষেত্রেই তুমি দেখবে, যার ফলে কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক কিছু লোকজনকে টিভিতে দেখার ফলে একটা বড় অংশের মানুষ তাদেরকেই খালি সেই দলের আর 5 জনের থেকে বেশি চিনছেন। এটা কিন্তু একটা সমস্যা, এটা খালি আমি আমার দলের ক্ষেত্রে বলছি না, সব দলেই। আবার আমি তোমায় বলছি, তুমি হতেই পারে বাঁকুড়ায় কেউ একজন আছে, কি মনে করো জয়ন্তীর ওই রাজা ভাত খাওয়া জয়ন্তীতে কেউ একজন আছে, জঙ্গলের মধ্যে থাকে, যে আমার থেকে অনেক ভালো বক্তা, তার বাড়িটা যেহেতু তোমার স্টুডিও থেকে 40 মিনিট দূরে নয়, সেহেতু তুমি তাকে সন্ধ্যাবেলা পাবে না, আমায় পাচ্ছ বলে তোমার জন্য আমাকে বেশি লোক চিনছে, কিন্তু তাকে অনেক বেশি লোক চিনলে ভালো হতো, রিজার্ভ করে। এটা একটা রিয়েলিটি আমি তোমায় বলছি। আর একটা কথাও তোমায় বলছি দাদা, এটাও ভেবে দেখো, সুবক্তা হওয়াটা ভালো হয়তো, কিন্তু আমি বলছি এটা রাজনীতিতে একটা মানে একমাত্র প্যারামিটার হবেই বা কেন? আমি যেটা বলার চেষ্টা করছি, মনে করো কোনো ছেলে কি কোনো মেয়ে সে ভালো বক্তা নয়, সে দারুণ বক্তৃতা দিতে পারে না, কি দারুণ ডিবেট করতে পারে না, কিন্তু মাঝরাত্রির বেলা কারোর যদি রক্তের দরকার হয়, সে সবার আগে ছুটে যায় রক্ত দিতে, তাহলে এই সমাজে কি সে নেতা হবে না, সে যদি ভালো বক্তা না হয়ে থাকে? অবশ্যই। সুতরাং আমি বলছি যে এই যে আমাদের না, এটা সিপিআইএম এর এলিটিজমের সমস্যা নয়, আমাদের পাবলিক ডিসকোর্সের মধ্যে একটা এলিটিজম চলে এসছে, যেখানে যে ভালো কথা বলতে পারে, হ্যাঁ, যে একটু আরবান, মানে সে একটা তোমার সাধারণ ঝকঝকে বলতে পারো। আমি বলছি যে দেখো, একটা কথার মধ্যে 2টো কবিতার লাইন বলতে পারলো, তাদের একটু সামনে চলে আসাটা না, এটা আমাদের একটা পপুলার ডিসকোর্সের একটা সমস্যা, তুমি যদি বলো সেই অর্থে। খুব সুন্দর বলে। কোথাও মনে হয় না যে গারুলিয়াতে, সম্ভবত গারুলিয়াতে ওই শতকে 6-এর দশকের প্লেনামে ঠিক হয়েছিল যে, আমি টার্মটা ব্যবহার করছি না, কিন্তু মানুষের বোঝার সুবিধার জন্য বলছি যে দেখো, এটা তো ঠিক কথা যে মাওবাদীরা বা নকশালরা একটা কথা বলেছিল, বন্দুকের নলি ক্ষমতার উৎস। আমি সেই ডিবেটেও যাচ্ছি না, বলেছিল ওই সময়, অবশ্যই 70 দশকে ওই মাওবাদীদেরই দাদা। যাই হোক, তা কোথাও কি মনে হয় না যে গারুলিয়া প্লেনামে যেটা ঠিক হয়েছিল গত শতকের 6-এর দশকের শেষের দিকে, সম্ভবত সিপিএম এর, মানে আচ্ছা আমাদের প্লেনামে ওই যে এই যে তৈরি করা, এই যে একটা টিম তৈরি করা, আমি অ্যাকশন স্কোয়াড বলছি, সেটা লেখা ছিল না। কোথাও মনে হচ্ছে না যে সিপিএম রাজ্যে ক্ষমতায় আসতে পারছে না, তার একটাই কারণ, সিপিএম এর ভালো বক্তা আছে, ঝকঝকে বক্তা আছে, জ্ঞানীগুণী লোক আছে, সেই রকমভাবে যেহেতু সরকারের আনুকূল্য ছাড়া এখানে বিদ্বজন তকমা পাওয়া যায় না, কিন্তু এই বিদ্বজন তকমার বাইরেও বিদ্বজনেরা আছে, সেটা তোমাদের শারদ সংখ্যা লেখা বিভিন্ন ইস্যুতে দেখা যায়। এখানে তো মানতে বাধ্য কমলেশ্বরদা থেকে শুরু করে তরুণ মজুমদার, মানে এরা তো বামপন্থী ছিলেন, সিপিএম এর সঙ্গে ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে যেহেতু অ্যাকশনের লোক নেই, সেই জন্য সিপিএম রাত দখলে লোক নামিয়ে দিতে পারে পেছন দিক থেকে, কিন্তু বুথ দখলে পারছে না। না সেটা দেখো, ওই মানে ওই অ্যাকশন স্পট করে অ্যাকশন করার ওই দিন আর আছে বলে আমাকে তুমি যদি জিজ্ঞেস করো, ওই সশস্ত্র বিপ্লবের দিন আর নেই, আর থাকা হয়তো উচিত নয়। কেননা আজকের আধুনিক পৃথিবীতে 2025 সালে ওই বন্দুক নিয়ে ওকে খুন করবো, তাকে খুন করবে, তাই দিয়ে ক্ষমতা দখল হবে। হ্যাঁ, এখন বুথ রক্ষার লড়াইটা যদি এখন বন্দুককে ভালো চালাতে পারছে সেই জায়গায় নেমে আসে, তাহলে সেটা একটা সমস্যা। সেখানে রেজিস্ট্যান্সের জন্য যা দরকার সেটা তো এখন, যাই হোক, কিন্তু আমি বলছি এটা কোনো প্লেজেন্ট ব্যাপার নয় আর কি। মানে তুমি আমাকে যদি বলো, মানে তুমি বলো না, তুমি সাধারণ মানুষ হিসেবে কি আমি সাধারণ মানুষ হিসেবে এটা কি খুব ইতিবাচক দৃশ্য হবে যে যতগুলো লাশ ফেলতে পারলো তার উপর ঠিক হলো কে কোন বুথটা জিতবে এবং ইভেনচুয়ালি কে কোন লাশ ফেলা নয়। দেখো আমি একটা কথা বলছি, ঠিক নয়, তবে তুমি যেটা বলছো প্রতিরোধ আত্মরক্ষা, এগুলো দেখো, এটা আমি এইটুকু বলতে পারি যে পুলিশ যদি সরে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের মানে বামপন্থীদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনো অর্থেই, রাজনৈতিক জায়গা থেকে তো ছেড়েই দাও, গায়ের জোরেও দাঁড়ানোর মতো ক্ষমতা তৃণমূলের থাকবে না। আমি অন ক্যামেরা বলছি, আমি নিজে জানি বাম আমলে, আমি নিজে জানি অন ক্যামেরা, দরকার হলে তিনি তো আদালতে চলে যাবেন, আমি অবশ্যই তখন প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবো, যে আমি তো বাম আমলেও দেখেছি পুলিশ ম্যানেজ হয়েছে। অর্জুন সিংই পুলিশ ম্যানেজ করেছেন কত, তা বামেদের সেরকম কেউ নেই পুলিশকে ম্যানেজ করতে পারে। আমি থাকলেই তোমাকে ক্যামেরার সামনে বলবো, তারপর আজ রাতে সেই ম্যানেজ হয়ে যাচ্ছে আর কি। কিন্তু না, বাট মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট মানে
বামেদের সময় তুমি পুলিশটাকে ম্যানেজ করেছে না করেছে দেখতে পারো, কিন্তু পুলিশকে ফোন করে বলছে তোর বউকে খুব সুন্দর লাগছিল, তোর মাকে আমার এই ইত্যাদি ইত্যাদি, এইগুলো বোধহয় তুমি বামফ্রন্ট সরকারের সময় দেখোনি বোধহয়। এগুলো আমার ধারণা তুমি হিন্দি সিনেমাতেও খুব কম দেখেছো, মানে খুব ট্র্যাশ বিগ্রেড হিন্দি সিনেমাতেও কম দেখেছো। দক্ষিণের কিছু ছবিতে দেখেছি। এই লেভেলে দেখেছো কি আমি জানি না, মানে এতটা বোধহয় দেখা মুশকিল, মানে সার্টিফিকেশন বোর্ড বলেও তো একটা ব্যাপার আছে, মানে এতটা নোংরামিতে বোধহয় কোনো মানে কোনো কি বলবো খুব ট্র্যাশ কোনো ছবির কল্পনাও এই নোংরামির পর্যায়ে পৌঁছয়নি তৃণমূল বাস্তবে যে জায়গায় গেছে। বাট আমি তোমায় এইটা বলছি যে তুমি আমাকে আগে যে প্রশ্নটা করলে যে দেখো মরতে হবে জেনে সিপিএম করার জন্য অনেকে এগিয়ে আসবে, কিন্তু মরতে হওয়া ছেড়ে দাও, ওই পয়সা কামাতে পারবো না এইটা জানার পরে তৃণমূল করতে আর একটা লোক আসবে বলে আমার, দেখো আমি সত্যি কথা বলছি তো, দেখো আজকে আমরা এত বছর গভর্নমেন্টে নেই তো, তবু দেখো কোনো ধান্দা ছাড়া একটা কমিটমেন্ট থেকে কমিউনিস্ট পার্টি করছে এত লোককে তো তুমি দেখছো। কংগ্রেস এত বছর রাজ্যে ক্ষমতায় নেই, কিন্তু কিছু মানুষ আছেন যারা কিনা একদম মানে একটা কমিটমেন্ট থেকে কংগ্রেস করে। এমনকি বিজেপিতে যতই শুভেন্দুর মতো কেউ মুকুল রায়ের মতো তৃণমূল থেকে লোক যাক না কেন, কিন্তু কিছু পুরনো বিজেপির লোকজন আরএসএস এর লোকজন আছেন যারা কিনা একদম মানে ফিলোসফিক্যালি একদম আরএসএস এর দর্শনে বিশ্বাস করেন, তারা বিজেপি করেন, তারা হয়তো এখন মাইনরিটি, কোন ঠাসা সংখ্যায় কম, কিন্তু হোয়াট এভার আছেন। কিন্তু ভাই 2 পয়সা মাল কামানোর ধান্দা ছাড়া তৃণমূল করছে, আমার জীবনে আমি এত বড় মহাপুরুষ বিশ্বাস করা আজ অব্দি দেখিনি। সুতরাং যদি পুলিশকে সরিয়ে রাখা হয় তাহলে এই বুথ দখলের সংগ্রামেও কটা তৃণমূলের লোককে দেখতে পাবো বা আদৌ একজনকে দেখতে পাবো কিনা আমার তো সন্দেহ আছে, বাকিটা দেখা যাবে সেরকম সময় আসলে। অবশ্যই।